আজ আমরা একটা রহস্যময় ষড়যন্ত্রের গল্পে ডুব দেব, তবে একটু অন্যভাবে। গল্পের সাথে সাথে আমরা শিখব কিছু দারুণ ইংরেজি শব্দ। যে কোনো তদন্তের শুরুতেই থাকে একটা বড়সড় ধাঁধা, তাই না? আমাদের গল্পের নায়ক তারেকের জন্য ব্যাপারটা ঠিক তেমনই ছিল। তার সামনে এসে দাঁড়ালো একটা বিশাল কানান্ড্রাম। কানান্ড্রাম মানে কি? মানে হলো একটা জটিল, একদম মাথা ঘুরিয়ে দেওয়ার মতো সমস্যা। তো তারেক যখন সেই রাত্রে রাস্তায় বেরোলো, চারপাশটা তার কাছে কেমন মনে হচ্ছিল জানেন? একদম বানাল। এই বানাল শব্দটার মানে হলো খুব সাধারণ, মানে এমন কিছু যা দেখে অভ্যস্ত, একঘেয়ে, কোনো কিছুই অস্বাভাবিক লাগছিল না। কিন্তু এই যে সাধারণ পরিবেশ, এটাই ছিল আসলে একটা ধোঁকা। এই শান্ত ভাবটা একটা ভয়ঙ্কর অপরাধকে বিলাই করছিল। বিলাই মানে হলো কোনো কিছুকে আড়াল করা বা সেটার আসল রূপটা লুকিয়ে রাখা। এরপর তারেক একটা অন্ধকার গলিতে ঢুকল, আর ঢোকার সাথে সাথেই তার কানে এলো একটা ক্যাকোফোনাস শব্দ। শব্দটা আসছিল একটা পুরনো জেনারেটর থেকে। ক্যাকোফোনাস মানে হলো অনেকগুলো কর্কশ বেসুরো শব্দের একটা জগাখিচুড়ি, যা শুনলে কানে তালা লেগে যাওয়ার জোগাড় হয়। ওই বিদঘুটে শব্দের দিকে এগিয়ে যেতে তো সাহস লাগবেই, তাই না? তারেককে ঠিক সেটাই করতে হলো। তাকে নিজের সাহস বোলস্টার করতে হলো। বোলস্টার করা মানে হলো কোনো কিছুকে সাপোর্ট দেওয়া, আরও শক্তিশালী করে তোলা। তো নিজেকে লুকানোর জন্য সে একটা ভাঙা দেওয়ালকে বাট্রেস হিসেবে ব্যবহার করল। বাট্রেস মানে হলো ঠেস বা সাপোর্ট, যা কোনো কিছুকে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। এখানে দেওয়ালটাই ছিল তার আড়াল। আর ওই দেওয়ালের আড়াল থেকেই তারেক শুনতে পেল ভেতরের কন্টেনশিয়াস আলোচনা। কন্টেনশিয়াস মানে হলো এমন কোনো বিষয় যা নিয়ে বিতর্ক বা ঝগড়া হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, ভেতরের লোকগুলো ঠিক কেমন ছিল? এই স্লাইডটা আমাদের সেই ধারণা দেবে। তারেক শুনল, লোকগুলো ছিল বুরিশ, মানে একদম অভদ্র আর অসভ্য। তাদের কথাবার্তা ছিল বাম্বাস্টিক, মানে বড় বড় কথা, কিন্তু ভেতরে কোনো সারবত্তা নেই। আর তাদের মেজাজ ছিল ক্যাপ্রিশিয়াস, মানে এই ভালো তো এই খারাপ, একদম খামখেয়ালি। আর তখনই তারেক তাদের আসল পরিকল্পনাটা শুনতে পেল, ব্যাংকের পরীক্ষার প্রশ্ন ফাঁস করা। সে বুঝতে পারল এই অপরাধী চক্রের কাজকারবার খুব দ্রুত বর্জন করছে। বর্জন মানে হলো হঠাৎ করে খুব দ্রুত বেড়ে ওঠা বা বিস্তার লাভ করা। এই লোকগুলোর খামখেয়ালি আর নিষ্ঠুর কথাবার্তা শুনে তারেক একদম কনফাউন্ড হয়ে গেল। মানে সে পুরোপুরি হতবম্ব, বিভ্রান্ত। সে ভাবতেও পারছিল না যে কেউ এত সহজে এত ভয়ঙ্কর পরিকল্পনা করতে পারে। আর তাদের যে প্ল্যানটা ছিল, সেটা ছিল সাংঘাতিকভাবে কনভলিউটেড। চলুন দেখি প্ল্যানটা কী ছিল। 4টা ধাপ। স্টেপ 1, ব্যাংকের প্রশ্ন চুরি করা। স্টেপ 2, সেগুলো দুর্নীতিবাজ পরীক্ষার্থীদের কাছে বেচে দেওয়া। স্টেপ 3, সেই কালো টাকা সাদা করা। আর ফাইনাল স্টেপ, কোনো চিহ্ন না রেখেই গায়েব হয়ে যাওয়া। দেখলেন তো, পুরো প্ল্যানটাই ছিল প্রচণ্ড কনভলিউটেড। কনভলিউটেড মানেই হল অত্যন্ত জটিল আর প্যাঁচানো, যা সহজে বোঝা যায় না। ঠিক তখনই ভেতরের একজন বলে উঠল, আমাদের এই চিকানেরই যেন কেউ ধরে না ফেলে। ব্যাস, এই একটা কথাই তাদের আসল উদ্দেশ্যটা পরিষ্কার করে দিল। চিকেনেরি, ইন্টারেস্টিং শব্দ, তাই না? এর মানে হল কোনো উদ্দেশ্য হাসিল করার জন্য চালাকি বা প্রতারণার আশ্রয় নেওয়া। বোঝাই যাচ্ছে তারা তাদের এই জোচ্চুরিটা লুকানোর জন্য কতটা মরিয়া ছিল। এবার আসি এই চক্রের নেতার কথায়। লোকটা ছিল একটা আস্ত বহুরূপী। সবার সামনে সে ছিল বেনিফিশেন্ট, মানে একজন দয়ালু, পরোপকারী মানুষ। তার কথাবার্তা ছিল খুব কোজেন্ট, মানে একদম পরিষ্কার আর যুক্তিযুক্ত। কিন্তু আড়ালে আড়ালে সে ছিল কস্টিক, মানে তার কথাবার্তা ছিল তীব্র ব্যঙ্গাত্মক আর অপমানজনক। আর তার দলের কেউ যদি সামান্য ভুল করত, তাহলে জুটত ভয়ঙ্কর ক্যাস্টিগেশন, মানে কঠিন তিরস্কার। বলা যায় এই ভণ্ড নেতাই ছিল পুরো অপরাধ চক্রের মূল ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট হল এমন কোনো ব্যক্তি বা বস্তু যা কোনো ঘটনাকে ঘটাতে বা তার গতি বাড়িয়ে দিতে সাহায্য করে। তারেক এটাও দেখল, দলের একজন সদস্য একটা ভুলের জন্য খুব কন্ট্রাইট হয়ে ক্ষমা চাইল। কন্ট্রাইট মানে হল অনুতপ্ত হওয়া, নিজের ভুলের জন্য দুঃখ প্রকাশ করা। কিন্তু নেতা তাকে মাফ তো করলই না, উল্টো আরও ভয়ঙ্করভাবে অপমান করল। তারেক যতই শুনছিল, তার সামনে যেন অপরাধী আর তাদের অপরাধের একটা আস্ত কম্পেন্ডিয়াম খুলে যাচ্ছিল। কম্পেন্ডিয়াম মানে হল কোনো একটা নির্দিষ্ট বিষয়ের ওপর লেখা তথ্যের সংগ্রহ বা সারসংক্ষেপ। এই সব কিছু দেখার পর তারেক আর নিজেকে আটকে রাখতে পারল না। সে ঠিক করল, সে আর ক্রেভিন থাকবে না, মানে আর কাপুরুষের মতো ভয় পেয়ে বসে থাকবে না। সে এই অন্যায়কে কন্ডোন করবে না, মানে কিছুতেই মেনে নেবে না। আর কোনো কিছুই তাকে ডন্ট করতে পারবে না, অর্থাৎ ভয় দেখিয়ে দমাতে পারবে না।
এই সিদ্ধান্তের পর তারেকের দেখার ভঙ্গিটাই বদলে গেল। সে এখন একজন কনেসিয়ারের মতো করে পুরো পরিস্থিতিটা দেখতে লাগল। কনেসিয়ার মানে হল কোনো একটা বিষয়ের বিশেষজ্ঞ, যিনি সেই বিষয়ের ভালো মন্দ খুব ভালো বোঝেন। তারেকও ঠিক সেভাবেই খুঁটিয়ে খুঁটিয়ে সব দেখতে শুরু করল। আর সাথে সাথেই সে মনে মনে একটা প্ল্যানও করে ফেলল। যদি সে ধরা পড়ে তাহলে তাকে কমপ্লায়েন্ট থাকতে হবে, মানে বাধ্য বা অনুগত থাকার অভিনয় করতে হবে। কিন্তু সে কখনোই কনসিলিয়েটরি হবে না, অর্থাৎ আপোষ করবে না। তার কন্টেনশন বা মূল দাবি থাকবে একটাই, এই চক্রকে শেষ করা, আর এটা নিশ্চিত করা যে তারা তাদের অপরাধের কমেন্সুরেট শাস্তি পায়, মানে একদম ন্যায্য সমানুপাতিক শাস্তি। সবকিছুর শেষে তারেকের চোখে একটা অদ্ভুত দৃশ্য পড়ল। সে দেখল অপরাধীদের ছায়াগুলো মেঝেতে এমনভাবে মিলেমিশে একাকার হয়ে গেছে যেন জমাট বাঁধা রক্ত। মনে হচ্ছিল যেন ওদের সব অপরাধ একসাথে কোয়াগুলেট হয়ে গেছে। কোয়াগুলেট মানে হল তরল কিছু জমে গিয়ে ঘন বা কঠিন হয়ে যাওয়া। তো তারেকের কন্টেনশন মানে তার উদ্দেশ্য এখন একদম পরিষ্কার। কিন্তু আসল প্রশ্নটা হলো, একজন একা মানুষ এই অপরাধীদের পুরো কম্পেন্ডিয়ামের বিরুদ্ধে লড়বেটা কিভাবে?